নমস্কার। আজকের ভিডিওতে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। আগেই টিসিএস এর জানেন রেজাল্ট বেরিয়েছে, টিসিএস এর রেজাল্ট অ্যানালিসিস করব। এত দিন বাদে টিসিএস এর রেজাল্টে এআই ডেটা সেন্টার নিয়ে কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হবে। এলজি ইলেকট্রনিক্সের আইপিও বন্ধ হয়ে গেছে, আজকে অ্যালটমেন্টের ব্যাপার আছে, সেটা নিয়ে একটু আলোচনা হবে। গ্রে মার্কেট প্রিমিয়াম এখন কেমন চলছে, তার একটা আইডিয়া যা চলছে সেটা নিয়ে একটু আলোচনা করব। টাটা ক্যাপিটাল 70%, টাটা ক্যাপিটালের আইপিও জানেন হয়েছে, সেখানে 70% প্রাইস ডাউন হয়েছে। এই ব্যাপারটা ইন্টারনেটে একটু এখন চলছে, সেটা আসলে কি ব্যাপার সেটা নিয়ে আলোচনা করব এবং মার্কেটের ম্যাক্রো ভিউ নিয়ে আলোচনা করব। ট্রাম্পের ট্যারিফটা যে আসলে অনেক দিকে ভালো হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ট্রাম্পের ট্যারিফও কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়েছে, সেটা একটু আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, এবার শুরু করি যে টিসিএস এর রেজাল্ট দিয়ে। টিসিএস এর রেজাল্ট জানেন গতকাল রাত্রে মার্কেট বন্ধ হওয়ার বাদে এসেছে। যদি দেখেন টিসিএস এর রেজাল্ট মানে বাজার তো মোটামুটি ধরেই রেখেছে যে আইটি কোম্পানিগুলোর থেকে তেমন আহামরি রেজাল্ট হবে না। সেই দিকে দাঁড়িয়ে কিন্তু ওই বলে না মন্দের ভালো, সেই দিকে দাঁড়িয়ে কিন্তু টিসিএস এর রেজাল্ট খারাপ হয়নি। হ্যাঁ, অত্যধিক ভালো দারুণ রেজাল্ট ফাটিয়ে দিয়েছে তেমন নয়, ক্লাসের ফার্স্ট বয়ের থেকে বা ফার্স্ট গার্লের থেকে যেমন আশা করেন হয়তো তেমন নয়, কারণ এআই এর জন্যে বা অন্যান্য রিলেটেড টেকনোলজিক্যাল কনস্ট্রেন্ট এখন চলছে, তাদের ব্যবসার মডেলটা একটু চেঞ্জ তারা করছে, তার জন্যে রেজাল্টটা খুব একটা আহামরি হয়নি, কিন্তু খারাপ একদমই হয়নি এবং কিছু কিছু দিকে ভালোও হয়েছে। ভালো মানে মার্জিন গ্রোথ খুব ভালো হয়েছে। মার্জিন গ্রোথ হওয়া মানে কস্ট এফেক্টিভনেসের উপর কোম্পানি একটু মানে নজর দিয়েছে। হ্যাঁ, এখানে অনেকে বলতে পারেন যে হ্যাঁ জব লস হয়েছে টিসিএস এর, জানেন বিগত দিনে টিসিএস অনেকদের মানে চাকরি থেকে ছাঁটাই করেছে, সেই খবর এসেছে। কিন্তু ঠিক আছে, অ্যাজ আ বিজনেসের দিক দিয়ে দেখতে গেলে হয়তো কস্টের উপর, তাছাড়াও শুধু জবের ব্যাপার নয়, অন্যান্য দিক থেকেও তারা কস্ট এফেক্টিভনেসের দিকে জোর দিয়েছে, তাই জন্য মার্জিন কিন্তু 25%-এর উপরে যা স্ট্রিট মনে করছিল তার থেকে অনেকটা বেশি এসেছে, যেটা ভালো দিক। প্রফিটেবিলিটি মোটামুটি ঠিক আছে, খুব একটা আহামরি কিছু দিকে হয়নি, আবার খারাপও নয়, ঠিক আছে। রেভিনিউ ঠিক আছে মোটামুটি, এরকম হয়েছে। যেটা মেন তাদের মানে বক্তব্যে উঠে দাঁড়িয়েছে, ম্যানেজমেন্ট যে কথা বলেছে তাতে তাতে কিন্তু তারা ওই মানে বাইব্যাক বা মোটা ডিভিডেন্ড ওরকম ঘোষণা না করে তারা বলেছে এবার তারা এআই ডেটা সেন্টারের উপর নিবেশ করবে বা ইনভেস্ট করবে। আমার শুনে ব্যাপারটা খুব ভালো লেগেছে, আবার একদিকে খারাপও লেগেছে। খারাপ কোন দিকে লেগেছে, যারা আমার এই চ্যানেলের মানে রেগুলার দর্শক তারা মনে হয় আপনারা জানেন, যারা আমার এই ইউটিউবের পুরনো দর্শক তারা মনে রাখবেন কয়েক দিন আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ইনফোসিসের বাইব্যাক নিয়ে আলোচনা করেছিলাম। ইনফোসিস বাইব্যাক ঘোষণা করেছিল, সেখানে আমি অবাক হয়ে বলেছিলাম কেন এসব করছে, বরং বাইব্যাক করে ইনভেস্টরদের টাকা দেওয়ার বদলে বাইব্যাকে খরচের থেকে ইনভেস্টররা বেশি খুশি হবে যদি তারা এআই রিলেটেড নতুন নতুন যে টেকনোলজি আসছে তার উপরে ইনভেস্ট করে, যেটা পরবর্তীকালে তাদের গ্রোথকে আরও বাড়াবে এবং প্রকারান্তরে ইনভেস্টরদের আরও বড় মুনাফা তৈরি করে দেবে। তো যাই হোক, দেরিতে হলেও টিসিএস অ্যাটলিস্ট সেই কাজটা করছে, যদিও এই জিনিসগুলো অনেক আগে করা উচিত ছিল। আপনারা নিজেরাই ভাবুন না, আপনি আমরা যারা এই মানে আইটির থেকে অনেক দূরে আছি, তারাও 6 মাস 1 বছর থেকে এআই ডেটা সেন্টার এই ওয়ার্ডগুলো শুনে আসছি। তাহলে যারা এই ডোমেনের লোক, ডোমেনের কোম্পানি, ভারতের প্রতিকৃত বলা যায় টিসিএস ইনফোসিস, তারা তো প্রায় 5 বছর আগে থেকে জানে যে আগামী দিনগুলো এআই ডেটা সেন্টার এগুলো হতে চলেছে। তাহলে তারা তো 5 বছর আগে থেকে এগুলোতে ইনভেস্ট করবে বা 3 বছর আগে থেকে ইনভেস্ট করবে মনে হয়, কিন্তু সেই জোরগুলো দেখা যায়নি। যাই হোক, এখন শুরু করেছে, জানি না কোন দিকে হবে, তবে ইনভেস্টররা এটা একটা ভালো দিকে নিয়েছে এবং ডেটা সেন্টারের ব্যাপারটা, যদিও ডেটা সেন্টারের মার্জিন একটু কম বিজনেস, কিন্তু ঠিক আছে, তাও অ্যাটলিস্ট যে এই দিকে যাচ্ছে এটা একটা ভালো দিক। সুতরাং মোটের উপর দিয়ে বলতে গেলে টিসিএস এর রেজাল্ট ভালো হয়েছে, খুব একটা খারাপ হয়নি, যেটা আইটির ওভারঅলের পক্ষেও মানে মোটামুটি একটু স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি। এরপরে আরও আইটির রেজাল্টগুলো আসবে, উইপ্রোর আছে, তারপর আপনাদের এইচসিএল টেক, আপনাদের ফেভারিট উইপ্রোর কথা কেন বললাম, যেহেতু কম টিকিট সাইজের অনেকে উইপ্রোর দিকে তাকিয়ে থাকে, তাদের রেজাল্ট আসবে, সেগুলো দিয়ে একটু দেখা যাবে।
তো এবার আসি এলজি ইলেকট্রনিক্সের আইপিওর উপর। এলজি ইলেকট্রনিক্সের আইপিও নিয়ে আমি ডিটেল কাভারেজ আগের ভিডিওতে করেছিলাম, আমি নিজেও অ্যাপ্লাই করেছি এক লটে। এবার দেখা যাক কি হয়। রিটেল দিকে, রিটেল যে মানে ক্যাটাগরিটা আছে তাতে কিন্তু যে মানে অ্যাপ্লিকেশন পড়েছে সেটা 3 গুণের মতো মোটামুটি পড়েছে, 3 পয়েন্ট সামথিং, 3 ধরে নিন। তার মানে লটারি হলে প্রত্যেক 3টে অ্যাপ্লিকেশনে একটা অ্যাপ্লিকেশন চুজ হবে, এরকম মনে রাখবেন। তো মোটামুটি পাওয়ার চান্সটা আছে, কয়েকজনের পাওয়ার চান্স আছে। এই নয় যে রিটেল ক্যাটাগরিতে 10 গুণ 15 গুণ পড়েছে, তা নয়। ওভারঅল যদি দেখেন, ওভারঅল অনেক গুণ অ্যাপ্লিকেশন পড়েছে, কিন্তু রিটেল ক্যাটাগরিতে 3 গুণের মতো অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তো দেখা যাক কি হয়। আজকের রাতের দিকে অ্যালটমেন্টের খবর আসতে পারে, বা কালকে সকালের দিকে অ্যালটমেন্ট পেয়েছেন কিনা বুঝে যাবেন যারা অ্যাপ্লাই করেছেন। যদি ব্যাংক থেকে টাকা কেটে যায় তাহলে বুঝবেন অ্যালটমেন্ট হয়ে গেছে, আর যদি ব্যাংকের যে টাকাটা ব্লকড হয়ে থাকে সেটা যদি আনব্লক হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি পাননি, এবং সেক্ষেত্রে একটা ইমেলও চলে আসে, পেয়েছেন কি পাননি একটা ইমেলও চলে আসে যে আপনার কোনো অ্যালটমেন্ট হয়নি বলে, বা হলে কত হয়েছে সেটাও অ্যালটমেন্ট মানে ইমেল চলে আসে। যাই হোক, তো দেখা যাক এলজি ইলেকট্রনিক্সের কি হয়। তবে এলজি ইলেকট্রনিক্স নিয়ে ডিটেলস যখন লিস্টিংয়ের পর আমি একটা ডিটেলস ভিডিও বানাবার প্ল্যান আছে, যেখানে ওদের যে কম্পিটিটর আছে, যেমন আপনার ভোল্টাস, সোনি এক্সেট্রা, অনেক লিস্টেড আছে, অনেক আনলিস্টেড কোম্পানিগুলোও আছে, তাদের যে রেজাল্টের কম্প্যারিজন বা ওই নাম্বারসের কম্প্যারিজন নিয়ে একদিন আমি ভিডিও বানাবো, সেটার দিকে নজর রাখবেন। তো জিএমপি বা গ্রে মার্কেট প্রাইস এখন কত চলছে মোটামুটি যদি দেখেন, ওই যদি বলেন যা প্রাইসের যে হায়ার ব্যান্ড সেখান থেকে দেখলে মোটামুটি 400 টাকার মতো গ্রে মার্কেটে আরও প্রিমিয়াম চলছে, মানে 400 টাকা বেশিতে লিস্টিং হবে এরকম মনে করছে গ্রে মার্কেটের লোকেরা। এটা যে একদম হতে পারে তার কোনো সিওরিটি নেই, বুঝতেই পারছেন। এটা জাস্ট একটা মানে ওই বলে না, একটা আটকালে লাগায় যা রাহা হয় ওরকম টাইপের একটা অনুমান। কিন্তু তাও যা প্রিমিয়ামের কথাবার্তা চলছে 40%, মানে 35% এরকম, 30 থেকে 35% একটা লিস্টিং গেইন পাওয়ার মতো একটা কথাবার্তা চলছে গ্রে মার্কেট প্রিমিয়াম যা বলছে তাই। এবার হবে কি হবে না সেটা লিস্টিংয়ের দিনই জানা যাবে। আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা অ্যালটমেন্ট পেয়েছেন কিনা। হয়তো কালকে আপনারা জানতে পারবেন, কালকে এই ভিডিওর নিচে এসে একটু লিখবেন যে আপনারা এলজি ইলেকট্রনিক্সে যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে পেয়েছেন কিনা, অ্যালটমেন্ট হয়েছে কিনা একটু জানাবেন। টাটা ক্যাপিটাল নিয়ে বলি। টাটা ক্যাপিটালের আইপিও এই সদ্য আইপিওর অ্যাপ্লিকেশন চলছিল, এই সদ্য বন্ধ হলো। অনেকেই আপনারা হয়তো টাটা ক্যাপিটালে অ্যাপ্লাইও করেছিলেন এবং অনেকে পেয়েওছেন, মানে আজকে অ্যালটমেন্টের মনে হয় চলেও এসেছে। যদি টাটা ক্যাপিটালের অ্যালটমেন্ট কেউ পেয়ে থাকেন প্লিজ সেটাও নিচে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সেখানে একটা কথা চলছে যে 70% প্রাইস ডাউন হয়েছে। সেটা আসলে কি? সেটা আসলে এই কথা জানেন, টাটা ক্যাপিটাল যখন আইপিও এনেছে, আইপিওর প্রাইস এনেছে তারা 300 থেকে 325 টাকার মতো এরকম। আমি একটা রাফ 320 টাকা ধরে নিই, ঠিক আছে, রাফ 320 টাকা ধরে নিই এতে। আর জানেন একটা আনলিস্টেড স্পেসও আছে, মানে কোম্পানি যখন আইপিও আনে তারপর সে কোম্পানিটা স্টক মার্কেটে লিস্ট হয়, মানে এনএসসি বিএসসি এগুলোতে লিস্ট হয়। তার আগে, আইপিওর আগে তো লিস্টেড কোম্পানি তারা থাকে না, কিন্তু তখনও আনলিস্টেড স্পেসে কিন্তু তাদের ট্রেডিং চলে, মানে ব্যক্তিগত হাত বদল হয়। যেমন ধরুন এমপ্লয়িরা অনেক শেয়ার পায়, বা বাজারে বড় বড় ইনভেস্টরদের কাছে কোম্পানি শেয়ার ছাড়ে। তো আনলিস্টেড স্পেসে এরকম কিন্তু প্রাইভেটলি শেয়ারের দেওয়া নেওয়া কিন্তু হয়, অনেক কোম্পানির সেই শেয়ারের দেওয়া নেওয়া চলে, যাকে আনলিস্টেড স্পেস বলে। আনলিস্টেড স্পেসে কিন্তু টাটা ক্যাপিটাল বিগত 1-2 বছর ধরে ওই হাত বদল চলছে বা ট্রেডিং চলছে। সেখানে যে প্রাইস চলছিল তার দাম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 1100 টাকা। 1000 থেকে 1100 টাকার মতো প্রাইস চলছিল ঠিক আইপিও আসার আগে পর্যন্ত। এবং আইপিও আসার অনেক আগে, মানে 6 মাস 1 বছর ধরে কিন্তু এই প্রাইসই মোটামুটি চলছিল, কখনো 900 টাকা, কখনো 1000 টাকা, কখনো লাস্ট যেটা চলেছিল সেটা হচ্ছে 1100 টাকা। ভেবে দেখুন। তা আনলিস্টেড স্পেসে অনেকেই হয়তো কিনেছে, এবং অবশ্যই অনেকেই কেনে, আনলিস্টেড স্পেসে কিনেছে। যেমন আনলিস্টেড স্পেসে এনএসিও অনেকে কিনে রাখে, এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ারও আনলিস্টেড স্পেসে পাওয়া যায়। তো টাটা ক্যাপিটালও অনেকে কিনেছে। এবং আজকে দেখুন, তারপর যখন টাটা ক্যাপিটাল লিস্ট হয়েছে, সেটা মানে আইপিও প্রাইস এসছে 320 টাকা। তার মানে তাদের হাতে তো শেয়ারটা পড়ে আছে। এবার কি হলো, তাদের ডাইরেক্টলি কিন্তু 70% লস
তাই জন্য আনলিস্টেড স্পেস খুব রিস্কি। এইগুলোতে কখন কী রকম প্রাইস ডিসকভারি হয় ইউ ডোন্ট নো। সুতরাং তাই জন্যই কিন্তু 1100 টাকা, টাটার মতো কোম্পানি 1100 টাকার আনলিস্টেড স্পেসে যে প্রাইস চলছিল সেটা 320 টাকা, মানে ভাবা যায় না। একটু তার আগে মানে এই আইপিও আনার কিছু দিন আগে টাটা ক্যাপিটাল একটা অধিগ্রহণও করেছিল নিজের গ্রুপ কোম্পানির মধ্যে। যে কোম্পানি আছে তার একটা লোন নিজে নিয়েছিল, তার জন্য তাদের এনপিএ বা বুকসে একটু বেশি এনপিএ হয়েছে, সেটা একটা দিক আছে দামের এই এত ঘাটতির জন্য। কিন্তু তাও যারা ইনভেস্ট অলরেডি করে নিয়েছিল টাটা ক্যাপিটালে তাদের তো মানে খুবই খারাপ অবস্থা। তাই জন্য ইউটিউবে প্রচুর এখন আপনারা দেখতে পারবেন এই নিয়ে আলোচনা চলছে। এবং আমি আনলিস্টেড স্পেস একটু ফলো করি, আমি আনলিস্টেড স্পেসে নিজে দেখেছি টাটা ক্যাপিটাল 1100 টাকা 1000 টাকায় ট্রেড করতে, সেখান থেকে 320 টাকা। তো খুব খারাপ। এই জন্যই বলি আনলিস্টেড স্পেস থেকে দূরে থাকুন, নলেজ রাখুন, ঠিক আছে, ইউটিউবে সার্চ করলেই পাবেন যে আনলিস্টেড শেয়ার লিস্টিং এরকম বলে সার্চ করলেও ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। কারণ আমি জানি এটা শোনার পর অনেকে প্রশ্ন করবেন, কিন্তু ওইখান থেকে কিনবেন কিনা সেগুলো নিজেরা দেখুন, প্রচুর রিস্কি কিন্তু হ্যাঁ জিনিসগুলো। তো প্লিজ ওইখান থেকে একটু আমার মনে হয় অ্যাভয়েড করাটা অনেকটা বেটার। কারণ এইচডিবি ফিনান্সিয়ালের উদাহরণ ছিল, এইচডিবি ফিনান্সিয়ালও 30-40% ডিসকাউন্টে আইপিও তারা এনেছিল, যেটা আনলিস্টেড স্পেসে চলছিল। টাটা ক্যাপিটালেরও এই ব্যাপারটা ঘটলো। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু প্রচুর ঘটছে, একটু নজরে রাখবেন। আচ্ছা, এবার দেখা যাক টাটা ক্যাপিটাল কততে হয়। এমনিতে টাটার ব্যাকআপ আছে বা টাটা কোম্পানি ঠিক আছে, তবে টাটা ক্যাপিটালের যদি ফান্ডামেন্টাল বলি, এটা এমন কিছু নয় যে বাজাজ ফিনান্সের থেকেও ভালো বা এইচডিবি ফিনান্সিয়াল মানে এইচডিএফসি ব্যাংকের ফিনান্সিয়াল তার থেকেও ভালো, এরকম ব্যাপার নয়, সমসাময়িক বলতে পারেন। এবার ওরা মানে কম্পিটিশন আছে, এবার ওরা আসছে, এবার দেখা যাক কোম্পানি যেমন পারফর্ম করবে, কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখতে হবে, তারপর নিশ্চয়ই আমি অ্যানালিসিস আপনাদের জন্য নিয়ে আসবো। এবার মার্কেটের একটু ম্যাক্রো ভিউ নিয়ে বলি। আর আপনাদের যদি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ইনফরমেটিভ লাগে প্লিজ একটু লাইক করে দেবেন। আর প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু আমার সঞ্জয় টক্স অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যেটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তার লিঙ্ক নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি। সেইখানে কিন্তু আমার মানে ফ্রি অনেক জিনিস, কন্টেন্ট, ফ্রি ভিডিওস, সেগুলোও আমার এক্সক্লুসিভ ভিডিও ওখানে দেওয়া থাকে অ্যাপে। এবং তার সাথে সাথে আমার যে কোর্সেস আছে সেগুলোও ওই অ্যাপের মাধ্যমে হয়, সুতরাং সেক্ষেত্রে আপনারা চেক আউট করতে পারেন। সরি, এবার মার্কেটের একটু ম্যাক্রো ভিউ নিয়ে বলি, যেখানে ট্রাম্পের ট্যারিফের ভালো দিক নিয়ে আলোচনা করব। দেখুন, ট্রাম্পের ট্যারিফটা যে বাজে বারবার আমরা শুনছি, হ্যাঁ সেটা খারাপ, ঠিক আছে। আবার যদি আমরা একটু হাফ গ্লাস ফুল ওই ব্যাপারটাও দেখি, একটা দিক আমার পার্সোনাল মত, একটা দিক ভালো হয়েছে। মাঝখানে মানে আপনারা নিজেরাও লক্ষ্য করে থাকবেন, ইন্ডিয়ার একটু আমেরিকার প্রতি ডিপেন্ডেন্সি বা আমেরিকার প্রতি সখ্যতাটা একটু বেড়ে গেছিল। এবং দেখুন, এটা খারাপ কিছু নয় যে বিশ্বের সব থেকে বড় ইকোনমি, সেও যদি আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায়, আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, ইট ইজ ভেরি গুড। কেননা আমাদেরও আজকের দিনে দাঁড়িয়ে আইটি এবং ফার্মা দুটো যে মেন স্তম্ভ আমাদের ইকোনমির, তাদের কিন্তু মেন জিনিস ইউএসের মাধ্যমেই হয়। দ্বিতীয় কথা, আপনারা যদি ডেটাও দেখেন জানেন আমরা যে এক্সপোর্ট করি সব থেকে বড় এক্সপোর্ট আমরা করি ইউএসএই, তাই না? তো সেগুলো আছে। সুতরাং একটা দিকে ভালো, বন্ধুত্ব করাটা ঠিক, খারাপ নয়। কিন্তু এই যে ট্রাম্পের যে এখন একটু ভারত বিদ্বেষী বা ট্রাম্পের আশেপাশে যে মন্ত্রী পরিষদ আছে বা ওনার যে মানে কি বলে তাবেদার আছে, আমি তাদের মন্ত্রী পরিষদ না বলে তাবেদার কথাটা বলাটা বেশি এই করি, কারণ ওনার হ্যাঁতে হ্যাঁ মেলালে ভালো, না মেলালে হ্যাঁতে না বললে ওই আপনার প্রিয় হলেও বাদ দিয়ে দেয়, যেমন এলন মাস্কের সাথে হলো। তো ওনার যে তাবেদার আছে তাদের একটা ভারত বিদ্বেষী কথাবার্তা আপনারা শুনেছেন। এটা একদিকে ভালো হয়েছে, ভারত যে এখন একটু আমেরিকা থেকে মুখ ফিরিয়ে অন্যান্য আরো জিনিসগুলোকে এক্সপ্লয়েট করছে, এটা ভালো। আগে তো একটু চুপ করে আমরা বসে গেছিলাম। হ্যাঁ, এখন যে আরও একটু মানে এর জন্যে যে ব্রিক্সের কান্ট্রিগুলোর সাথে আরও একটু সখ্যতা বাড়ছে, হ্যাঁ, ইভেন রাশিয়া, চায়না এইসবের সাথে যে সখ্যতা বাড়ছে। দেখুন, চায়নাকে বিশ্বাসের জায়গা নেই, চায়নাকে কেউই বিশ্বাস করছে না, কিন্তু অ্যাটলিস্ট একটা মেসেজ তো যাচ্ছে আমেরিকার কাছে যে বাবা আমরা একা নই, তুমি যে ওয়ার্ল্ডের সব কিছু তোমার হাতে তা নয়। প্লাস ইউরোপের সাথে যে একটা নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে, এটাও ভালো। ব্রিটেনের প্রাইম মিনিস্টার জানেন এখানে এসেছে, প্লাস প্রাইম
প্রাইম মিনিস্টারের বড় ব্যাপার না, তার সাথে 122 জন বিজনেসের একটা ডেলিগেট এসেছে এবং তাদের সাথে অনেক কিছু ব্যাপার চলছে। এই ব্যাপারগুলো একটু ভালো। জার্মানির সাথে কিছুদিন আগে একটা ট্রেড ডিল হয়েছে এবং অনেক বিজনেসদের সাথে আলোচনা হয়েছে। এই ব্যাপারগুলো যে হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং একটা নতুন জিও পলিটিক্যাল ব্যাপার তৈরি হচ্ছে। ঠিক আছে, আমেরিকাকে বাদ দিয়েও সারা বিশ্ব যে চিন্তা করতে পারে এটা কিন্তু ট্রাম্প চিনিয়েছে। এটা শুধু ভারতের কথা বলছি না, সারা বিশ্বের মধ্যেও একটা ইউএস ডিপেন্ডেন্ট ব্যাপার ছিল, সে ব্রাজিল থেকে শুরু করে বিভিন্ন দেশ বলুন, কারণ সত্যি আমেরিকা অনেক বড় দেশ, কিন্তু মানে ইকোনমিক্যালি আমি বলছি। কিন্তু এই যে ট্রাম্পের এই জিনিসগুলো করার পর থেকে কিন্তু এই বিভিন্ন ছোট ছোট দেশ, বিভিন্ন আরও যে ইমার্জিং ইকোনমিরা আছে, তারা কিন্তু এবার ইউএস এর বাদ দিয়ে নিজেদের মধ্যে সখ্যতা গড়ে তোলার বা নিজেদের মধ্যে ট্রেড বাণিজ্য রিলেশনশিপটাকে আরো মানে জোরদার করার দিকে কিন্তু নজর দিয়েছে, যেটা কিন্তু 1 বছর আগেও ছিল না। আপনি নিজে ভেবে দেখুন, 1 বছর আগে, 6 মাস আগে কি এরকম ব্যাপারগুলো ছিল না। আজকে শুধু ইন্ডিয়া নয়, ব্রাজিল সহ বিভিন্ন দেশ কিন্তু এখন ইউএস এর বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মধ্যে অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা চলছে। এটা একটা ভালো দিক। যাই হোক, এই ছিল আমার উপস্থাপনা। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।